পুরনো বাংলা সাহিত্যের পাতা উল্টালে মানে সেকালের সমাজ জীবনের যে ছবিটা আমরা পাই সেটা কিন্তু আজকের থেকে বেশ অন্যরকম, অনেক সময় বেশ চমকে দেওয়ার মতো। ঠিক বলেছেন। আজ আমরা সেই ছবিটাই একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। আমাদের আলোচনার ভিত্তি মূলত দুটো বই, সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস আর তমনাশ চন্দ্র দাশগুপ্তের অ্যাসপেক্টস অফ বেঙ্গলি সোসাইটি ফ্রম ওল্ড বেঙ্গলি লিটারেচার। হ্যাঁ, এই দুটো বই থেকেই আমরা দেখব বাংলা ভাষার পথ চলা, সেকালের সাহিত্যের রকমফের আর সমাজের এমন কিছু দিক যা হয়তো চেনা ইতিহাসের বইয়ে সেভাবে পাওয়া যায় না। মানে একটা অন্যরকম খোঁজ, তাই তো? একদম। এই সাহিত্যগুলো তো শুধু গল্প কবিতা নয়, এগুলো আসলে এক একটা টাইম ক্যাপসুল। এর ভেতরে সেকালের মানুষের বিশ্বাস, তাদের আনন্দ, তাদের ভয়, দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি সব যেন জীবন্ত হয়ে ধরা আছে। দারুণ। তাহলে শুরু করা যাক ভাষা দিয়ে। বাংলা তো ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর অংশ। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ হয়ে আধুনিক যুগে এর পথ চলা। এর সবচেয়ে পুরনো নিদর্শন ধরা হয় চর্যাপদের গানগুলোকে, তাই না? হ্যাঁ, মানে প্রাচীনতম নিদর্শন বলতে গেলে ওই বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা গানগুলোই। তারপর এলো মঙ্গলকাব্য। যেখানে লৌকিক দেবদেবীর কথা পাঁচালী রীতিতে গাওয়া হতো, তাই তো? ঠিক, সুর করে বর্ণনামূলক গান হিসেবে গাওয়া হতো। তবে এরপরে একটা লম্বা সময়, প্রায় ২০০ বছর, মানে তুর্কি আক্রমণের ঠিক পরে সাহিত্যের তেমন একটা নিদর্শন পাওয়া যায় না। একটা অন্ধকার যুগ বলা চলে। কিন্তু তারপর আবার নতুন করে সাহিত্যের জাগরণ ঘটে। হ্যাঁ, অবশ্যই। নতুন ধারা তৈরি হয়। আর বাংলা গদ্য, মানে আমরা যে গদ্যে এখন কথা বলছি বা লিখছি, সেটার পরিচিত রূপ তো এলো আরও পরে। ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায়, বিদ্যাসাগরের হাত ধরে। আচ্ছা, ভাষার এই যাত্রার পর এবার একটু সমাজের দিকে তাকাই। মানে সাহিত্য কিভাবে সমাজকে দেখাচ্ছে। তমনাশ দাশগুপ্তের কাজটা এখানে খুব জরুরি। অবশ্যই। যেমন ধরুন বিয়ের রীতি। আমি তো শুনে অবাক হয়েছি যে সেকালে নাকি কন্যাপক্ষকেই বরপক্ষকে পণ দিতে হতো, ইয়ান বলা হতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়ান। এমনকি ধরুন মানিকচন্দ্র রাজার গানে এমন উদাহরণও মেলে যে রাজার মেয়ের বিয়ের সময় তার বোন বা দাসীদেরও যৌতুক হিসেবে পাঠানো হচ্ছে। বলেন কি, দাসীদেরও? হ্যাঁ, এটা কিন্তু ভাবার মতো বিষয়। সেকালের সমাজে নারীর অবস্থান বা অর্থনৈতিক ভূমিকা কি অন্যরকম ছিল হয়তো। আবার দেখুন বিচার ব্যবস্থা, সেও তো সাংঘাতিক। অগ্নি পরীক্ষা, জলপরীক্ষা। বিষপান, তপ্ত লোহা হাতে নেওয়া, ফুটন্ত ঘি থেকে আংটি তোলা, এই রকম দিব্য প্রথা বা যাকে বলা হতো অষ্টপরীক্ষা, বেহুলা বা খুল্লনার কাহিনীতে এর স্পষ্ট উল্লেখ আছে। মানে চূড়ান্ত পরিস্থিতিতে সত্যে মিথ্যে প্রমাণের এক ভয়ঙ্কর উপায়। একদম। তবে এর পাশাপাশি কিন্তু বিনোদনেরও অভাব ছিল না। তাই নাকি? যেমন? যেমন ধরুন বাজ পাখি পোষা, মানে ফ্যালকনারি, পায়রা পোষা, পাশা খেলা, এমনকি পোলো খেলার মতো একটা খেলা ছিল চৌগান, তারও উল্লেখ পাওয়া যায়। বাহ, বেশ রঙিন জীবনযাত্রা তাহলে। শুধু রং নয়, সে জীবনে সমুদ্রের ডাকও ছিল। আমরা তো প্রায় ভুলেই গেছি যে বাঙালি একসময় নৌবাণিজ্যে কি দারুণ দক্ষ ছিল। হ্যাঁ, এটা সত্যি খুব কম আলোচিত একটা বিষয়। পুরনো সাহিত্যে সেকালে জাহাজের খুঁটিনাটি বর্ণনা পাওয়া যায়। যেমন ধরুন ছইঘর, পাতাতন, মাস্তুল বা ডান্ডা, কেরুয়াল, নাঙর, পাল, দাঁড়, সব কিছুর উল্লেখ। জাহাজের নামও ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ছিল তো। মধুকর, উদয়তারা, গঙ্গাপ্রসাদ, এইরকম সব নাম পাওয়া যায়। ভাবা যায়, বাঙালি বণিকরা জাহাজ নিয়ে সিংহল, গুজরাট, এমনকি লাক্ষাদ্বীপ, মানে যার পুরনো নাম ছিল নীলাক্কা, সেখানেও যেত। ঠিক। শঙ্খ, চন্দনকাঠ, এইসবের বাণিজ্য হতো। এই গৌরবটা কিন্তু আমরা প্রায় ভুলতে বসেছি। একদম। আচ্ছা, সমাজের ভেতরের ছবিটা কেমন ছিল? মানে ধরুন বর্ণপ্রথা। সেটাও খুব ইন্টারেস্টিং। আজকের মতো এতটা হয়তো অনড় ছিল না। কিছু বর্ণ, যেমন ধরুন হাড়ি, ডোম, এদের সামাজিক মর্যাদা কিন্তু অতীতে বেশ উঁচুতে ছিল বলে জানা যায়। ও, পরে কি ব্রাহ্মণদের প্রভাব বাড়ায় সেটা পাল্টে যায়? হ্যাঁ, মনে করা হয় তাই। সময়ের সাথে সাথে এই সামাজিক স্তরবিন্যাসে বদল এসেছে। শহরে আবার বিভিন্ন বর্ণের বসবাসের জন্য আলাদা পাড়াও থাকত। এই পরিবর্তনটা খেয়াল করার মতো। আর নারীদের অবস্থান, সেখানেও কি এমন কোনো চমক আছে? দ্বৈপরীত্য আছে। একদিকে যেমন জানা যায় যে মেয়েরা ছেলেদের সঙ্গে পাঠশালায় পড়তে যেত। হীরানটির মতো বিদুষী নারীর উল্লেখও আছে। আবার অন্যদিকে? অন্যদিকে আবার স্বামীদের বশে রাখার জন্য তারা কবচ বা মাদুলি ব্যবহার করছেন, এমন ছবিও সাহিত্যে পাওয়া যায়। এই দুটো দিকই ছিল।
বেশ জটিল। অর্থনৈতিক অবস্থাতেও কি এই বৈপরীত্য ছিল? খুব স্পষ্টভাবে। একদিকে যেমন ধরুন মণি মাণিক্য খচিত সোনার পালঙ্ক, মুক্তোর ঝালরের মতো ঐশ্বর্যের বর্ণনা। তেমনি আবার ফুল্লরার বার্মাসের মতো চরম দারিদ্র্যের ছবি। একদম। বা ধরুন মামুদ শরীফের মতো শাসকের অত্যাচারের কথাও আছে। বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ি আর মুদ্রা দুটোই চলত। এই সময়ে সাহিত্যে চৈতন্য মহাপ্রভুর প্রভাব তো হিউজ, তাই না? তার বৈষ্ণব আন্দোলন। অবশ্যই। বাংলা সাহিত্যকে তো বটেই, সমাজকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল। পদাবলী সাহিত্যের যে বিশাল সম্ভার তৈরি হল, বা ব্রজবুলি ভাষার যে উদ্ভব, সে তো চৈতন্য আন্দোলনেরই ফসল। ব্রজবুলি মানে বাংলা আর মৈথিলির মিশ্রণ, তাই তো? হ্যাঁ, একটা বিশেষ সাহিত্যিক ভাষা। সুকুমার সেন অবশ্য তার বইতে আধুনিক সাহিত্যের দিকে এগোতে গিয়ে রবীন্দ্রনাথের কথাও বলেছেন, যদিও তার মূল আলোচনা 1941 শেষ হয়েছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি পেলাম? বর্ণপ্রথার এক অন্যরকম ছবি, বাঙালির নৌবাণিজ্যের এক বিস্মিত অধ্যায়, বাংলা ভাষার নিজস্ব পথ চলা, আর পুরনো সাহিত্যে ধরা থাকা সেকালের সমাজের এক জীবন্ত আর বেশ জটিল ছবি। ঠিক তাই। আর এই সবকিছু দেখতে দেখতে একটা প্রশ্ন মনে আসে, তাই না? কি প্রশ্ন? যে সেকালের এই যে নানান রীতি, বিশ্বাস, জীবনযাপন, যার অনেক কিছুই হয়তো আজ আমরা মনেও রাখিনি, সেগুলো কি আজও আমাদের অজান্তেই আজকের বাঙালি সংস্কৃতিকে, আমাদের পরিচয়কে কোনো না কোনোভাবে প্রভাবিত করে চলেছে? ইতিহাসের পাতায় হয়তো ধুলো পড়ে, কিন্তু তার রেশ কি পুরোপুরি মুছে যায়? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। এই নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। হ্যাঁ, এটাই হয়তো আজকের ভাবনার খোরাক।